আমি পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার হিসাবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। এক অদ্ভুত দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ পরিলক্ষিত করছে। সৌজন্যে বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে সংবিধান বলবৎ করতে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। এবং সংবিধানে বিশ্বাস করা প্রত্যেকটা মানুষ আমার মনে হয় এই মুখ্যমন্ত্রীর আমলে একেবারেই নিশ্চিন্তে থাকতে পারেন, সে আপনি হিন্দু মুসলমান যাই হতে পারেন। মুখ্যমন্ত্রীর বার্তা শুনুন। মুখ্যমন্ত্রী পাক সার্কাসে দাঁড়িয়ে বলছেন যে আমি পুলিশ মন্ত্রী, আমার থেকে কেউ খারাপ হবে না যদি এই পুলিশের গায়ে কেউ হাত দেন, যদি ইট ছুঁড়ে পাথর ছুঁড়ে পুলিশকে কেউ আঘাত করার চেষ্টা করেন, আমার থেকে কেউ খারাপ হবে না। তিনি বলছেন যে আমরা কাশ্মীরকে সামলে দিতে পেরেছি, আর এই পাক সার্কাস তো কোন ছা। একেবারেই মানে মুখ্যমন্ত্রীর আসনে বসে পশ্চিমবঙ্গে আইনের শাসনটা প্রতিষ্ঠা করার জন্য ঠিক যে যে ধরনের কাজ করা প্রয়োজন, কি ভাবছেন আমি বলবো সেই ধরনের কাজ করছেন? তার থেকে অনেক বেশি চিন্তিত, বুদ্ধিদীপ্ত এবং তড়িৎ গতিতে কাজ করছেন বর্তমানের মুখ্যমন্ত্রী। তাই সেই কারণে পর্বের বাকি অংশটা শুনতে আমি অবশ্যই আপনাদের সামনে বলবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কিছু লিখুন। এনার প্রাপ্য, এনার সম্মান প্রাপ্য। একেবারে মাত্র একটি সপ্তাহের মধ্যে যা যা সিদ্ধান্ত নিয়েছেন আপনি কল্পনা করতে পারবেন না। গতকালই দুটো কমিশন বসালেন। এক হচ্ছে কাটমানি কমিশন বসিয়েছিল মমতা সরকার, কিভাবে কাটমানি তোলা যায় সেই হিসেব 80 আর 20% হিসেব আপনারা সকলেই জেনে গিয়েছেন। প্রত্যেকটি জিনিস থেকে, এমনকি বাচ্চাদের স্কুল ড্রেস থেকেও পর্যন্ত কাটমানি সংগ্রহ করত আগের সরকার। এই সরকার ওই কাটমানির দুর্নীতির জবাব দেওয়ার জন্য প্রাক্তন বিচারপতিকে দিয়ে, বিশ্বজিৎ বসুর মতো প্রাক্তন বিচারপতি দুর্নীতি মামলা যিনি করতেন তাকে রেখে তার নেতৃত্বে একটা কমিশন করে দিলেন এবং তার বিচার হবে, এই কাটমানি কমিশনের বিচার হবে। শুধু তাই নয়, নারী নির্যাতনের যারা শিকার হয়েছিলেন তাদের প্রত্যেকটি ফাইল খুলে ফেললেন শুভেন্দু অধিকারী। অসাধারণ ভাই, মানে বিশ্বাস করুন এই জীবদ্দশায় এইরকম মুখ্যমন্ত্রী তো আর দেখিনি। আমি জানি না ভারতবর্ষের অন্যান্য রাজ্যে অন্যান্য মুখ্যমন্ত্রী বেশ বন্দিত হয়, খুব অচিরেই শুভেন্দু অধিকারী আমার বিশ্বাস এদেরকে টপকে একেবারে প্রথম স্থানটি দখল করবে। আপনারাও যদি আমার মতের সঙ্গে একমত হতে পারেন বা হন তাহলে লিখবেন, এবং একটি রিকোয়েস্ট ছোট ভাই দাদা বন্ধু হিসেবে সাবস্ক্রাইবারের বাটনটা প্রেস করবেন। শুভেন্দু অধিকারী সম্পর্কে, মুখ্যমন্ত্রী সম্পর্কে যেমন লিখবেন, সাথে সাথে যারা নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকার জন্য আমার রিকোয়েস্ট এটা আপনাদের কাছে সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেছেন। মুখ্যমন্ত্রী অসাধারণ, এরকম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সৌভাগ্য। যারা দেখুন অনেকে মারা গিয়েছেন, অনেক মানুষ আপনাদের বাপ ঠাকুরদা অনেকে মারা গিয়েছেন, তারা দেখতে পেলেন না এইরকম একজন মুখ্যমন্ত্রীকে, দেখতে পেলেন না। তারাও হয়তো লিখতে পারেন, তারাও চেয়েছিলেন যে এইরকম একটা জঙ্গল রাজ খতম হয়ে একটা নতুন সূর্য উঠবে। আপনারা জানেন পাক সার্কাসে ঠিক কি হয়েছিল। আমি কিন্তু কোথাও বলছি না যে আমাদের মুসলিম ভাইদের দাবিগুলো অন্যায্য বা সেগুলো, আমি সেই নিয়ে বক্তব্যই রাখছি না। আমার বক্তব্য একটি জায়গায়, যে আপনাদের দাবি দাওয়াগুলো মান্যতা পাওয়ার জন্য ইট ছোড়া বা পাথর ছোড়া, যেগুলো আগের রিজিমে বরদাস্ত করতো সরকার শুধু আপনাদের ভোট পাওয়ার জন্য, এবারে কিন্তু ওটা হয় না, কোনো সভ্য দেশে হয় না। এমনকি আপনাদের মানে যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো রয়েছে বিদেশে, সেখানে তো আরো কড়া আইন রয়েছে, কোথাও স্টোন পেল্টিং হয় না। এটা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এই অভ্যাসটা তৈরি করে গিয়েছিল। আর শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছেন যে একেবারে এইটা যদি হয় আপনারা মানে এই অভ্যাস পরিবর্তন করুন, না হলে আপনাদের শুধু অভিযোগ নয়, শাস্তিটা যেন নিশ্চিত হয় তার ব্যবস্থা করা হবে। কি বলছেন মুখ্যমন্ত্রী, শোনাবো। এই ধরনের ভ্যান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি উই আর নট অ্যালাইভ। আমি পুলিশ মন্ত্রী হোম মিনিস্টার হিসেবে লাস্ট ওয়ার্ড বলে গেলাম, একটা পুলিশের গায়ে যদি হাত পড়ে এই সরকার তার আইন প্রয়োগ করে যতদূর যেতে হয় হবে। শুধু অ্যারেস্ট নয়, কনভিকশন করানো পর্যন্ত ক্লোজ মনিটরিং করার দায়িত্ব আমাদের থাকে। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে,
আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার। আর পুলিশের সমস্ত শুনলেন, এইরকম একটা মুখ্যমন্ত্রীর আমলে কেউ দুর্নীতি করতে পারবে? ভরসা পাবে কেউ দুর্নীতি করতে? এই মুখ্যমন্ত্রী, আমি আপনাদের সামনে বলছি যে আরো একটা চিত্র দেখাবো। ইনি পরিষ্কারভাবে পুলিশের পাশে দাঁড়াচ্ছেন, পুলিশকে অভয় দিচ্ছেন, নির্ভয় দিচ্ছেন, পুলিশকে বলছেন, ফ্রি হ্যান্ড দিচ্ছেন, কাউকে খুশি করার জন্য কোনো কাজ করতে হবে না, অনুপ্রেরণায় কোনো কাজ করতে হবে না। আমি একটা ভিডিও দেখাবো আপনাদের সামনে। আপনাদের মনে রয়েছে তো পুলিশকে কিভাবে লুঙ্গি পরে লাথি মারা হতো? মমতার আমলে এই পুলিশ তাবেদারি করতো, আর এই পুলিশকে লুঙ্গি পরে লাথি মারা হতো। সেই ভিডিও কিন্তু আমাদের সামনে রয়েছে। একটা ইমেজ আমি দেখাবো, যে ভিডিওটা দেখাবো তার বাঁদিকের ফ্রেমে দেখবেন ওই পুলিশকে লাথি মারার সেই ভিডিও। আর এখন দেখবেন যারা আইন ভাঙছেন তাদেরকে গ্রেপ্তার করার কাজ করা হচ্ছে, অর্থাৎ আইন মেনে যা যা করার প্রয়োজন সেটা করা হচ্ছে। আমি দেখাবো আপনাদের সামনে সেই ভিডিওটা। দেখলেন, এইটা হচ্ছে পরিবর্তন। এইখানে আমার বিশ্বাস মুসলমান সম্প্রদায়ের ভাই এবং বোনেরা যারা আইনে বিশ্বাস করেন, যারা সংবিধানে বিশ্বাস করেন, তারা ডেফিনেটলি আইন ভাঙতে কোনোভাবে চাইবেন না। তাই আপনাদের প্রত্যেকটা বক্তব্যের নিশ্চিতভাবে গুরুত্ব থাকতে পারে। কারণ আমি একটি জিনিসের সঙ্গে হয়তো আমি ব্যক্তিগতভাবেও মানে কি বলবো, কিছু জিনিসের আপনাদের দাবি দেওয়ার সঙ্গে সম্পূর্ণভাবে বিরোধিতা আমি নিজেও করি না। মানে ধরুন কোনো একটা পশু প্রকাশ্যে বলি দেওয়া যাবে না, কিন্তু অন্য পশু প্রকাশ্যে বলি দেওয়া যাবে, এই দুটো নিয়ে ভাবনা চিন্তা বিতর্ক এর মধ্যে থাকতেই পারে, তাদের বক্তব্যগুলো শোনা যেতেই পারে, কিন্তু সেটা পাথর ছুঁড়ে নয়, সেটা কখনো পাথর ছোড়ার মাধ্যমে সমাধান হতে পারে না। এই শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে দোকানে দোকানে হেলমেট কেনার জন্য লাইন পড়ে গেছে। এতদিন পর্যন্ত হেলমেট না পড়লেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক যদি আপনি হিসাবে চিহ্নিত করতে পারতেন, তাহলে পুলিশ আপনার টিকিটই ছুতো না। এই শুভেন্দু অধিকারী বলছেন হেলমেট মানে কেনার লাইন পড়ে গেছে, এবং একাধিক বক্তব্য বলেছেন শুভেন্দু অধিকারী, একাধিক বক্তব্য বলেছেন। কিন্তু দেখুন, আমি আপনাদের প্রত্যেককে বলি যে এইরকম ঘরে বসে যদি শোনেন বা মুখ্যমন্ত্রী কাজ করছে আর আপনি চুপচাপ, সে আপনি যে সম্প্রদায়ের মানুষ হন না কেন, প্রত্যেকের কাছে আমার বার্তা যে এটা কিন্তু হবে না। আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের প্রত্যেকের সমর্থন প্রয়োজন। আপনারা অ্যানালিসিস করুন, যারা করতে পারছেন না আপনাদের সমাজের যাদের বুদ্ধিমান বলে মনে করেন তাদেরকে দিয়ে অ্যানালিসিস করার কাজটা করুন। এবং যদি কোথাও মনে করেন যে আপনাদের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, তাহলে আইনগতভাবে সেটাকে কিভাবে সমাধান করা যায় তার চেষ্টা করুন। কিন্তু আইন ভেঙে সেটা করলে কিন্তু এবারে কিন্তু মুশকিল রয়েছে, এটা কিন্তু করা যায় না। তার কারণ এইটা করে কোনো হিন্দু যেমন ছাড় পায় না, কোনো মুসলমান ছাড় পাবে না, কোনো শিখ খ্রিস্টান কেউ ছাড় পাবে না। কাজেই এইদিকে যাবেন না। শুভেন্দু অধিকারী আরো একটা বিষয় বলেছেন, সেই বিষয় নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে, এবং আমি 100 বার একমত। আপনাদের প্রত্যেকটা তর্ক বিতর্ক গ্রহণ করার জন্য বা শোনার জন্য কমেন্ট সেকশনে আপনারা লিখবেন, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টাও করব। সেখানে হচ্ছে শুভেন্দু অধিকারী জিজ্ঞেস করছেন, এখন আর ধর্মীয় বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন আওয়াজ, শুধুমাত্র এই যে মসজিদ থেকে আওয়াজ এমন তো নয়, বিভিন্ন মন্দিরেরও আওয়াজ, একটা আমি নিজেও এক্সপিরিয়েন্স করেছি যে সেটা এমন মানে একটা ডেসিবেলের উপরে থাকে, সেটা কখনো কখনো সেটা শ্রুতি মধুর হয়ে ওঠে না। এই জিনিসটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে বললেন, এখন আর শুনতে পান? এখন কি আর ওই সকাল থেকে ডিস্টার্ব করা শুনতে পান? আমি নিশ্চিতভাবে বলবো এটা কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও মনে রাখতে হবে যে আপনার পাশে বেশ কিছু অন্য সম্প্রদায়ের মানুষরা রয়েছে। আপনি সকাল থেকে একেবারেই মানে উচ্চ স্বরে মাইকে মানে মানে কোনো মানে অনুষ্ঠান বা বাজনা বাজাতে শুরু করলেন, এটা কিন্তু আপনাদেরও নিয়ম মনে রাখতে হবে। কারণ নিয়ম, ভারতবর্ষের নিয়ম প্রত্যেককে মানতে হবে। আর আমি কখনোই এই জায়গায় বসে আমিও দ্বিচারিতা বক্তব্য বলতে পারবো না। সেই কারণে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি, যে একেবারেই ভোট থেকে হয়তো এই রকম উচ্চ স্বরে এটা হয়তো কোথাও গিয়ে কন্ট্রোল করা উচিত, কিন্তু এটা সববার কন্ট্রোল করা উচিত। শোনাবো কি বলেছেন বিরোধী দল, মাফ করবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। बाकी सबको हेलमेट पहनना चाहिए। थोड़ा बदल दिख रहा है ना, हेलमेट परचेस करने के लिए लंबा लाइन दिख रहा है। हर समुदाय का लोग लाउड स्पीकर
अपने जो आस्था का केंद्र है उनके प्रीमिसेस के अंदर रखिए ना भाई। सुबह 4 बजे से क्यों ये सब कर रहा है? आवाज मिल रहा है? मिल रहा है? मिल रहा है? और भी बहुत काम होगा। सरकार का काम इमाम मुअज्जम पुरोहित का भाता डिस्ट्रीब्यूशन है ना, एडुकेशन का अच्छा करना है। इमाम मुअज्जम को भाता देना है ना नौकरी देना है। आज कैबिनेट ने सब रिलीजियस भाता बंद कर दिया। और শুনলেন, আমি কটা বক্তব্য বলবো এই ভদ্রলোকের, আমি কটা বলবো? একটা সপ্তাহের মধ্যে একটি লোকের পক্ষে আর কটা কাজ করা সম্ভব? শুনবেন, আরো আরো ইতিহাস শুনবেন। এই তৃণমূল সরকার একটা নোংরা পলিটিক্যাল দল, যাদের আপনারা সঠিকভাবে বলেন যে এদের পলিটিক্যাল লাইসেন্সটা কেড়ে নেওয়া উচিত। এরা বিরোধী দলদের নিজেদের ঘরে থাকার জন্য 50,000 টাকা করে টাকা তুলতো। বুঝতে পেরেছেন? আপনি আপনার ঘরে থাকবেন, তার পারমিশনের জন্য আপনাকে তৃণমূলের পার্টি অফিসে 50,000 টাকা করে দেওয়া হতো। সেই টাকা এখন তারা ফেরত দিচ্ছে। এই কাটমানি কমিশনের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী মাত্র কয়েকদিনে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তিনি বললেন যে এই কাটমানি কমিশনকে আটকানোর জন্য আমরা, বিশ্বজিৎ বসু মনে থাকবে আপনাদের আশা করি, রিটায়ার্ড বিচারপতি, অসাধারণ ভূমিকা ছিল তার এই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারপতির পর, তাকে মাথায় বসিয়ে এবং একজন আইএএস অফিসারকে ট্যাগ করিয়ে, এমন একজন আইএএস অফিসারকে ট্যাগ করেছেন তিনিও একেবারে স্বচ্ছ ভাবমূর্তি, ওই বিনীত গোয়েলের মতো নয়, আইপিএস এর মতো নয়, বা অন্য আইএএস এর মতো নয়, একেবারে স্বচ্ছ ভাবমূর্তির একজন সেখানে আইএএস কে ট্যাগ করে প্রত্যেকটি তৃণমূলের কাটমানি কমিশনের ফাইল খোলার নির্দেশ দিয়েছেন। 1 জুন থেকে এই কমিশন স্টার্ট করবে এবং 1 মাসের মধ্যে তারা রিপোর্ট দিতে শুরু করবে। বেসড অন তাদের রিপোর্ট প্রত্যেকটি থানায় দরকার পড়লে তাদের বিরুদ্ধে এফআইআর হবে, মানে অভিযুক্তদের বিরুদ্ধে। এবং এই মানে প্রত্যেকটা মানুষকে হয়তো থানার মধ্যে ডেকে মানে গণশুনানিরও ব্যবস্থা হতে পারে, পুলিশের দপ্তরে গণশুনানিরও ব্যবস্থা করতে পারেন প্রয়োজন পড়লে, এমনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আপনাদের দময়ন্তী সেনকে মনে রয়েছে? দময়ন্তী সেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী ছিল, এনার মানে কি বলবো, যত নিন্দা করবেন একেবারে আমি 100% বলছি, বাংলা অভিধানে এমন কোনো বাক্য এনার সম্পর্কে ব্যবহার করলেও আপনি পুরোটা বলতে পারবেন না, ইনি তার থেকে ছাপিয়েও দুর্নীতি করেছেন। এই দময়ন্তী সেন পার্ক স্ট্রিট কাণ্ডে, আপনাদের মনে থাকবে, পার্ক স্ট্রিট কাণ্ডে দময়ন্তী সেন যখন অত্যন্ত ভালো কাজ করে মাত্র কয়েকদিনের মধ্যে কে ওই ধর্ষণের মতো ঘটনাটি ঘটালেন, তাকে যখন খুঁজে বার করলেন দময়ন্তী সেন, তখন ডিজি বা এডিশনাল ডিজি এরকম কোনো পদে হয়তো ছিলেন তিনি, তখন রাজ্যের তদানীন্তন মুখ্যমন্ত্রী দুর্নীতিবাজ মমতা, তিনি পরিষ্কারভাবে ওই সময় বলেছিলেন, ওই মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কখনো কখনো বলেছিলেন ওটা একটা ছোট ঘটনা, ওটা কিছু নয়, এই রকম ওদের দলের অনেকে বলেছিল এটা খদ্দেরদের মধ্যে টাকা নিয়ে গন্ডগোল, মানে একটা মহিলাকে অসম্মান করার জন্য যা যা করা প্রয়োজন সবটা করেছিল এই সরকার। আজকে তিনি নেই, যার বিরুদ্ধে এইরকম ভয়ানক ঘটনা ঘটে গেছে, তিনি আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু তার পরিবার হয়তো বিচারটা মানে পেয়েছে। এই দময়ন্তী সেনের মতো পুলিশ অফিসাররা কিন্তু তাদের তদন্ত করেছিলেন ভালোভাবে, সেই দময়ন্তী সেনকে সরিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, একেবারে কোণঠাসা করে দিয়েছিলেন, কারণ মুখ্যমন্ত্রীর রাজত্বে সৎভাবে কাজ করাদের জায়গা একেবারে দূরে। আর আপনি যদি অসৎ হন, আপনি যদি টাকা কামাতে পারেন, আপনি যদি তোলা তুলতে পারেন, আপনি যদি দুর্নীতি করতে পারেন, সব থেকে বেশি মার্কস আপনি পাবেন ওই দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রীর খাতায়, আপনার নামটা সব থেকে ওপরে থাকবে। সেই কারণেই জানেন কারা কারা সেই নামের তালিকায় একেবারে ওপরে রয়েছে এবং তাদের বিরুদ্ধে ইডি সিবিআই তদন্ত হয়। তো এইখানে এই দময়ন্তী সেনকে শুভেন্দু অধিকারী কোথায় কাজে লাগালেন না, মহিলাদের ওপর এই রাজ্য জুড়ে যে অত্যাচার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, তো এটা তো টেকেন ফর গ্রান্টেড যে আপনি মহিলাদের ওপর অত্যাচার করলে আর আপনি যদি প্রমাণ করতে পারেন জয় বাংলা বলে দেন, আপনার বিরুদ্ধে আর পুলিশের বাবার ক্ষমতা হবে কিছু হবে না, কারণ ওই দুর্নীতিবাজ একজন মুখ্যমন্ত্রী বসে রয়েছেন, সে কিচ্ছু করতে দেবে না। সে মহিলাদের জ্ঞান দেবে, বলবে যে তুমি কেন বেরোবে 8টার পর, তুমি তো বেরোতে পারো না, বাকিরা তো মানে মলেস্টেশন করবে, বাকিরা তো ধর্ষণ করবে, তুমি কেন বেরোবে?
এই রকম একজন মহিলা হয়ে এই রকম অসাংবিধানিক কথাবার্তা দিনের পর দিন বলে গেছেন। আমরা অসহায়ের মতো শুনেছি, কোর্টের কাছ থেকেও আমরা কোনো বিচার পাইনি। এরকম এই মুখ্যমন্ত্রীর স্থান তো মুখ্যমন্ত্রীর চেয়ারে হওয়া উচিত ছিল না, সংশোধনাগারে হয়তো মানে আইনে প্রমাণ করতে পারলে, অভিযোগ প্রমাণ হলে তাহলে হওয়া উচিত ছিল, কিন্তু সেইটা আমাদের হয়নি। আজকে শুভেন্দু অধিকারী মাত্র 7টা দিনের পেরিয়ে সবে 8টা দিন, 8 বা 9 নম্বর দিনে পড়েছে, সেখানে দুটি কমিশন গঠন করে ফেললেন তিনি। শুধু তাই নয়, আমি আপনাদের সামনে এখানে বলবো, দেখুন অনেক কাজ করছেন শুভেন্দু অধিকারী। এখানে যদি প্রত্যেকটি ভারতবাসী, আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তারা যদি মানে এই মুখ্যমন্ত্রীকে আমরা সাহায্য না করি, তাহলে এই মুখ্যমন্ত্রী ডেফিনেটলি কি হবে, যে ইনি তো ন্যায় প্রতিষ্ঠা করবেই। ধরুন আমি যদি এখন গিয়ে ভাবি যে আগের রিজিমে জয় বাংলা বলতে বলতে মোটরসাইকেলটা নিয়ে যাব, গিয়ে পেট্রোল পাম্পে 2-4টে বন্ধুকে নিয়ে জয় বাংলা বলবো আর ফ্রিতে পেট্রোল নিয়ে চলে যাবো, আমি আগেও এই উদাহরণ দিয়েছি। কিংবা মিষ্টির দোকানে গিয়ে জয় বাংলা বলে মিষ্টি খেয়ে চলে আসতে পারি পয়সা না দিয়ে। এবারে তো এটা হবে না। কিন্তু আমি যদি এখন এই রকম কাজ করব আর করে ভাববো এই শুভেন্দু অধিকারী তো বাজে লোক, আমি জয় বাংলা বললাম, একটু থ্রেট দিলাম লোকটাকে, আমাকে বিনা পয়সায় মিষ্টি খাওয়ালো না, এই লোকটা তো বাজে লোক, এ তো মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়, তাহলে ডাকো আরো বন্ধুদের ডাকো, পাড়াকে ডাকো, গ্রাম ডাকো, এই লোকটা কেমন লোক, তাহলে কিন্তু মুশকিল রয়েছে, তাহলে কিন্তু এই লোকটাকে ভালো লাগবে না। এই যে ভদ্রলোকটি বসে রয়েছেন মুখ্যমন্ত্রী আসনে, তাহলে ভালো লাগবে না। আপনি মন থেকে যদি সৎ হন, আপনার ইচ্ছা যদি সৎ হয়, ভারতের অর্থনীতিতে, ভারতের অগ্রগতিতে আপনি যদি কন্ট্রিবিউট করতে চান, তাহলে আপনি প্রত্যেকটি সাহায্য এবং সবকিছু আপনি পাবেন, কিন্তু আপনি বিরোধিতা করলে পাবেন না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দেখুন আপনাদের মুসলমান ভাইদের মধ্যে হয়তো এই পাক সার্কাসের, আমি জানি না আপনাদের মধ্যে অভিভক্তি কি তৈরি হয়েছে, কিন্তু দেখুন আজকে বিজেপি এমএলএ আপনাদের ঘর ছাড়াদের বাড়িতে এসে ঢুকিয়ে দিচ্ছে, তৃণমূল কংগ্রেসের লোকজন আপনাদের সম্প্রদায়ের মানুষকে ঘর ছাড়া করে রেখে দিয়েছিল, জলের লাইন কেটে দিয়ে রেখে দিয়েছিল। এইরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তাদেরকে ঘরে কে ঢোকাচ্ছে? তৃণমূল। তাদেরকে বিজেপি ঘরে ঢুকিয়ে দিচ্ছে। তা কিন্তু দেখছে না, জাতি দেখছে না যে আপনারা কোন ধর্মের কোন সম্প্রদায়ের, দেখছে না। আপনাদের কোনো মানে মহিলার ওপর এই যে মানে মুসলিম অনেক মহিলার ওপর যে রাস্তায় তৃণমূল কংগ্রেসের নেতার অত্যাচার, মনে আছে তো? আমি ঘটনাটা এক্স্যাক্টলি ওই বিধায়কের নাম ভুলে যাচ্ছি। রাস্তার ওপর বেল্ট মারছে, একজন মুসলিম ভদ্র মহিলাকে রাস্তার ওপর বেল্ট মারছে, সে ঘটনা আমরা দেখেছি পশ্চিমবঙ্গে। তো এর ফাইলগুলো শুভেন্দু অধিকারী খুলেছেন। চান না যে এদের শাস্তি? আপনাদের মহিলাদের ওপর যারা অত্যাচার করলো, চান না যে তার শাস্তি, সে হিন্দু হোক আর মুসলমান হোক, চান না? আপনি যদি অপরাধের বিরুদ্ধে কথা বলেন, তাহলে শুভেন্দু অধিকারীর থেকে যোগ্য মানে মানে লোক এই ওই মুখ্যমন্ত্রী চেয়ারে বসার মতো নেই। কিন্তু যদি কোথাও গিয়ে আপনার সন্দেহ থাকে যে আমি জয় বাংলা বলবো আর ফ্রিতে মিষ্টি খাবো, তাহলে বিশ্বাস করুন এই মুখ্যমন্ত্রী বড় বাজে। এ নিজেই বলেছে আমি কিন্তু ওই পুলিশ মন্ত্রী নই, আমি কিন্তু ওরকম পুলিশ মন্ত্রী নই যে আমি এসি ঘরে থাকবো আর পুলিশগুলোকে এখানে গিয়ে ইনজিওর করবে তোমরা, আমি কিন্তু এই পুলিশ মন্ত্রী নই। একেবারে রাস্তায় এসে দেখবো কে কি করছো। আইন মানার কাজটা করুন, এটা আমাদের প্রত্যেকের, এটাই মানে নীতি হওয়া উচিত, এটাই আদর্শ আমাদের হওয়া উচিত। এবং বিশ্বাস করুন আপনাদের প্রত্যেকটি রীতি নীতি মেনে আপনারা প্রত্যেকটি করুন। যদি কোথাও দেখেন যে হিন্দুদের এটা দেওয়া হচ্ছে, আপনাদের বেলায় দেওয়া হচ্ছে না, তাহলে ডেফিনেটলি সেটা বলুন, সেটা নিয়ে আমরাও প্রতিবাদ করব। ফর এক্সাম্পল, যে ধরুন আপনাদের রাস্তার মধ্যে প্রেয়ারটা এই গভর্নমেন্ট বন্ধ করার কথা বলছে, যে আপনারা রাস্তা আটকে প্রেয়ার করতে পারবেন ইন জেনারেলি। আমি জানি না যে কোনো পর্বের দিনে সেটা করা যাবে কিনা, স্পেশাল কোনো গ্র্যান্ট নিলে হয়তো করা যাবে, সেটা পরে দেখা যাবে। কিন্তু ইন জেনারেলি রাস্তা আটকে, মনে হলো আজকে রাস্তা আটকে জলসা, রাস্তা আটকে কোনো একটা অনুষ্ঠান, সেটা করা যাবে না, এটা আপনাদের বিরুদ্ধে। আমি এক্স্যাক্টলি সিমিলার বলছি, আমি একেবারেই তারও বিরোধী। যদি রাস্তা আটকে হরিনাম সংকীর্তন হয়, আমি একেবারে তারও বিরোধী। পরিষ্কার ভাবে বলছি, রাস্তা আটকে যদি দেখেন, আপনারা কোথাও দেখেন, ভিডিও তুলবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন। আপনারা, আমি মানে সেই খবর আমি ডেফিনেটলি আপনাদের সামনে কথা দিচ্ছি, আমি দেখাবো, যে আপনারা দেখাবেন এই দেখুন হরিনাম সংকীর্তন হচ্ছে, রাস্তাটা বন্ধ করে রেখে দিয়েছে, আমরা যাতায়াত করতে পারছি না। এইখানে তো মুখ্যমন্ত্রী কিছু বলছেন না। যদি এরকম কোনো ডিসক্রিমিনেশন হয়, আমি আপনাদের সামনে আওয়াজ তুলবো। কিন্তু এটা ভাবতে হবে, যদি এরকম কোনো ঘটনা না হয়, তাহলে একতরফা এটা করা যায় না। হ্যাঁ, কোনো একটা অনুষ্ঠানের দিন, সেখানে গ্যাঞ্জাম হয়, সেখানে একটা মজলিস বসে, অনুষ্ঠান হয়, হয়, সেগুলো সবাই টলারেট করবে। কিন্তু আপনি মানে এই যে রেওয়াজ হয়ে গেছিল, হিন্দু মূর্তি দেখলেই ভেঙে দেবো, হিন্দু মূর্তি দেখলেই মন্দিরে গিয়ে
পেচ্ছাপ করে দেবো, মা কালীকে প্রিজন ভ্যানে তুলবো, এটা তো সহ্যের সীমার বিপরীতে হয়ে যাচ্ছিল। এটা কোনো ধর্মের মানুষ মেনে নিত? কোন ধর্মের, আপনারা মেনে নিয়েছেন হিন্দু সম্প্রদায়ের ওপর এই আক্রমণ? আপনারা প্রতিবাদ করেছেন, আপনাদের মধ্যে অনেকে ফোন করে আপনারা আমাকেও অনেকে জানিয়েছেন যে এইগুলো থেকে মুক্তি পেয়েছেন। আসামের থেকে দূর দূর থেকে মানুষ ফোন করে মানে তারা আমাদেরকে বলছেন যে এই পরিবর্তনটা হওয়া দরকার ছিল। তো সেই কারণেই দেখুন, এই পরিবর্তনটা ভালোর জন্যই হয়েছে। এই দুর্নীতিবাজ মহিলা এ কারুর জন্য ভালো ছিল না, না মুসলিমদের জন্য ভালো ছিল, না হিন্দুদের জন্য ভালো ছিল, শুধু আমাদের মধ্যে এই বিভেদটা তৈরি করে রেখে দিয়ে গেছে। কিন্তু আমরা সবাই আইন মেনে কাজ করব, আমরা সবাই ভারতীয়, আমরা ভারতের সংবিধানকে মেনে কাজ করব। আসুন আজকে প্রতিশ্রুতিবদ্ধ হই, আমরা সংবিধান মেনে কাজ করব। আমরা মানে কোন ধর্মের ভিত্তিতেও, আর একটা ছোট্ট অংশ বলে শেষ করব, এই পরের দিন হয়তো সময় পেলে বলবো, এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী ধর্মের ভিত্তিতে ভাতা বন্ধ করে দিয়েছেন। আপনাদের ইমাম মুয়াজ্জেমও যেমন টাকা পাবে না, ঠিক তেমনি আবার আমাদের পুরোহিতরাও টাকা পাবে না। তিনি বলেছেন এই টাকাটা ওই বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে হিন্দু মুসলমান, কথাটি বলেছেন তিনি, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার মধ্যে আমরা এইটাকে মানে বিলিয়ে দেব, যাতে ওরা ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি হতে পারে। এটা মানবেন না, এটা গ্রহণ করবেন না যে একজন মুখ্যমন্ত্রী ধর্মের ভিত্তিতে এরকম ভাগ করার চেষ্টা করেছিল শুধু ভোট পাওয়ার জন্য, সেটাকে এই মুখ্যমন্ত্রী ঠিক করলেন, এটাকে স্বাগত জানাবেন না। তাহলে কোথায় প্রকৃত মানুষ হলাম? আর আমরা যদি প্রকৃত মানুষ না হই, আমাদের ইষ্ট দেবতা যেই হোক না কেন তাকে খুশি করতে পারবেন? আমরা যদি প্রকৃত মানুষ না হই, তাহলে আমাদের উপাস্য দেবতা তারা খুশি হবেন? সেই কারণে শুভেন্দু অধিকারী আমার মনে হয় ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মানুষদের দ্বিতীয় সুযোগ দিচ্ছেন। আমরা সৎ রাস্তায় থাকবো, সংবিধান মেনে কাজ করব, আমরা সম্প্রদায় ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কথা বলবো। কিন্তু এটাও ঠিক, যদি এর অন্যতা হয়, তাহলে শুভেন্দু অধিকারী বলেছেন আমি কিন্তু ওই ঠান্ডা ঘরে বসে থাকবো না, ঠিক যেমনটা পাক সার্কাসে হয়েছে। আপনাদের সকলের মন্তব্য লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।